গুড ইভিনিং লেডিস এন্ড জেন্টলম্যান। আর একটা দিন পর নতুন বছর। নতুন বছরের আনন্দে আমরা এই জন্যই আছি যে এই 24-এ অনেক মানুষের ক্ষয়ক্ষতি এটা সেটা অনেক কিছু হয়েছে, আমরা অনেক কিছু হারিয়েছি 24-এ। তো নতুন বছরে একটাই শুভকামনা সবার প্রতি সবার থাকে, নতুন বছরটা যেন ভালো হয়। আবার অনেকে কিন্তু অনেক কিছু হারিয়ে আবার ভালো আছে। তাহলে দুটো হারাবার মধ্যে তফাৎ আছে, কারণ কিছু খারাপ জিনিস সেটা হারিয়ে ফেলা ভালো, সেটা কোনোদিন মনে না আনা আর মনে না রাখাটাই বেস্ট। তো সেই জন্যই সবাইকে এই শুভকামনা, ইন অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আর আজকে আমরা প্রেজেন্টেশনের মাধ্যমে থাকব, প্রেজেন্টেশনে কথাও বলবো, কিন্তু শেষের দিকে। কেমন? তাহলে আজকে আমরা নতুন বছরের জন্য কিছু শপথ নেই, না শব্দটা ভুলে যাব, জীবন থেকে নো শব্দটাকে বাদ দেব। তাহলে এমন কিছু নয় যেটায় না বলার প্রয়োজন আছে, সেখানে অবশ্য নাটা বলবেন, কিন্তু আমাদের জীবনের ক্ষেত্রে দিয়ে, নিজের ক্ষেত্রে আমরা না বলবো না নতুন বছরের জন্য। কিন্তু আজকের এই অনুষ্ঠান, হ্যাঁ, আপনার জীবনের ডিকশনারি থেকে যদি এই নো শব্দটাকে বাদ দিতে পারেন, আপনি জীবনে অনেকটা উন্নতি করে ফেলবেন। এটা একদম ধ্রুব সত্য, ডেল কার্নেগি বলে গেছে। আর এমন নো শব্দ যদি দিনের পর দিন বারবার আমরা শুনতে থাকি, তাহলে দেখবেন যে জীবনে আর কিছু করতে পারছি না, হচ্ছেই না জীবনে কিছু, আর পারবো না জীবনে কিছু করতে। তাই আপনাদের সবাইকে বলা থাকলো যে নো শব্দ থেকে আমরা দূরে থাকব। আর সকাল থেকে যদি কেউ বছরের শুরু থেকেই না ওখানে যাস না, মা একটু বন্ধুদের সঙ্গে পিকনিকে যাচ্ছি, সেখানে একটা নেগেটিভ, না যাস না বন্ধুদের সাথে, ভালো না ছেলেগুলো, প্রথমবার মন ভাঙলো না, তাহলে একটু সামনে পাড়া থেকে ঘুরে আসি, না ওখানেও যাস না, ওখানে রকে আড্ডা মারে বেশ কিছু ছেলে, ভালো না ছেলেগুলো। তো এই যে বারবার না শুনছেন, আপনার কি মনে হচ্ছে যে রকে আড্ডা মারা বা পিকনিকে গেছে যে ছেলে মেয়েরা তারা সবাই খারাপ, আপনি একা ভালো, এটাই প্রমাণ করাতে চাইছে? এটা অন্য কিছু না, সাবধানতা। কারণ ওই ছেলেগুলির সাথে আপনার কোনো তফাৎ নেই, কিন্তু তবুও বাবা মা যেদিন বাবা মা হবেন সেদিন বুঝবেন যে নিজের সন্তানকে কেন না করা হয়। ভয়, পাছে বাচ্চাটার কিছু হয়ে না যায়, পাছে তার ছেলে মেয়ের সন্তানের এমন কোনো সঙ্গদোষ না ঘটে যায় যেখান থেকে সে জীবনে অনেকটা পিছিয়ে আসবে। ঠিক সেই জন্যই আপনাদের জানিয়ে রাখা থাকলো। তবে আমরা এর মধ্যে ছোট্ট একটা ব্রেক নিয়ে নেব। ব্রেকের পরে আজকে সম্পূর্ণ প্রেজেন্টেশনে ঢুকব। ঠিক ততক্ষণ যাবেন না কেউ, সঙ্গে থাকুন। আজকের 1 ঘন্টা আমি আপনাদের সঙ্গে আছি, সুন্দর অনুষ্ঠান। যদি মনে রাখতে পারেন 2025 সাল আপনার কাছে ডায়মন্ড হবে, আর যদি মনে রাখতে না পারেন, মাথায় রাখতে না পারেন, তাহলে 24 যেমন গেছে তার থেকেও খারাপ যাবে। তাই নতুন বছরের জন্য শুধু ওই কেক খাওয়া, পিকনিক করা, হই হই করা তা নয়, জীবনে কিছু রুটিন তৈরি করতে হয়। সেই রুটিনটা যদি আমরা অ্যাডভান্স ব্লুপ্রিন্টটা না করে ফেলি যে আমি কিভাবে চলবো 2025টা, কেমনভাবে চলা উচিত, তাহলে কিন্তু হলো না। নতুন বছর এসেও আপনার কোনো পরিবর্তন হলো না, শুধু শুধু একটা বছর বয়স বেড়ে গেল আপনার, তাই না? তাই আমরা সবাই চেষ্টা করব, যারা আজকে টিভির পর্দার সামনে আছি, যে খানিকটা মাথায় নেব। ঠিক, চলুন একটু ব্রেক নিয়ে তারপর ফিরছি একদম ডাইরেক্ট প্রেজেন্টেশনে। ননি, ওগো শুনছো? এদিকে একটু এসো তো। বলি দিন দিন ঘরে মশার উৎপাত বেড়ে যাচ্ছে, সেদিকে তোমার কি কোনো খেয়াল আছে? বাজার থেকে কি কয়েল আনো যে এত টাকা দিয়ে, যে মশা সেই কয়েলের কথাই শুনে না? শুনলাম নাকি পাড়ার লোকে বলছে সিটি কেবিলে মায়া টিভি দেখা যাচ্ছে। সবাই বলছে 273 নম্বরে নাকি মায়া টিভি
সিটি কেবিলে দেখা যায়। চালিয়ে একবার দেখো দেখি গিন্নি। আজকের দর্শক বন্ধুদের কাছে একটা সুখবর দিই, আপনারা যারা সেম প্রবলেম যাদের সেটা বক্স সিটি কেবল, তারা 273 নম্বরে দেখতে পাবেন। যারা সিটি কেবিলে দেখছেন তাদেরকে বলে দিই, তারা 273 নম্বরে এখন দেখতে পাবেন। साथ में हमारे देश में विज्ञान ने तरक्की तो बहुत कर ली, लेकिन महामारी और बीमारी को रोक नहीं पाया। महामारी प्रकृति से आता है और प्रकृति से ही खत्म होने वाला है। बीमारी कोई दवा से नहीं, बल्कि रोग प्रतिरोध यानी कि इम्यूनिटी पावर से ही खत्म होने वाला है। और उसके लिए डिटॉक्सिफिकेशन की जरूरत होते हैं। जी हाँ, इम्यूनिटी पावर और डिटॉक्सिफिकेशन, दो काम, सिर्फ एक नाम, एंटीडॉट, जिंदा रहने की सिक्योरिटी। শুধু ওয়ার্ল্ড কাপেই চোট পাওয়া তা কিন্তু নয়, কিন্তু ইচ্ছে শক্তি বা পায়ের জাদুতে কিস্তিমা। আপনার হাঁটু ব্যথা, শারীরিক ব্যথা, অসহ্য যন্ত্রণায় কাবু হতে হয়। আপনার মাথা ব্যথার কারণ গ্রিন বামি শেষ কথা। কোমরের ব্যথা, সঙ্গে রাখুন গ্রিন বাম, আয়ুর্বেদে ব্যথাহীন জীবন। সব ব্যথার এক কথা, ডক্টর সেন্স গ্রিন বাম। শুধু মনের ব্যথার নয়, নকল হইতে সাবধান। এই চিহ্ন দেখে তবেই কিনলেন। বসন্তের প্রভাতে রৌদ্রোজ্জ্বল আঙিনায় কোকিলের গানের সাথে আপনাদের সকলের জন্য সুখবর। যারা সিটি কেবলের দর্শক, এখন থেকে তারা মায়া টিভি দেখতে পাবেন 273 নম্বরে। থ্যাংকস ফর ওয়াচ অ্যান্ড ওয়েটিং। ধন্যবাদ আপনাদের ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য, কারণ বিজ্ঞাপনগুলি না থাকলে আমাদের কোনো অনুষ্ঠানের ভ্যালু নেই। আপনারা জানেন যে যেখানে বিজ্ঞাপন নেই সেখানে কোনো ভালো অনুষ্ঠান হয় না, সব জায়গাতে স্পন্সরের দরকার হয়। তো আজকে বিজ্ঞাপনের পর একদম ডাইরেক্ট অনুষ্ঠানে ঢুকি। নতুন বছরের জন্য নেগেটিভ আমরা কিছু রাখবো না, নেগেটিভ শব্দ শুনবো না, নেগেটিভ বলবো না, নেগেটিভ কিছু দেখবো না, ঠিক? তাহলে আজকের অনুষ্ঠান for New Year's, try to avoid no. আমরা না শব্দটাকে যদি অ্যাভয়েড করতে পারি তাহলে জীবনে অনেক কিছু করতে পারি, কিন্তু দুঃখের বিষয় আমরা পারি না, অনেক সময় পারি না, পেরে উঠতেও না। কারণ এমন কিছু মুহূর্ত এসে যায় ইমোশন, যার ফলে অনেকে না অ্যাভয়েড করতে পারি না। তার জন্য একমাত্র ইমোশন কাজ করে। ইমোশনে বসে আপনাকে কেউ আজকে হঠাৎ করে অফার করলো, আপনি আর তাকে দেখে না এমন কিছু চার্মিং হবার ব্যাপার নেই, কিন্তু এত দয়া মায়া ইমোশন জাগলো যে না, বেচারা নাটাকে একটু দেখা উচিত, তাকে ডাইরেক্ট না করবো না, অফারটা একটু নেওয়া উচিত। তো এই যে ইমোশনের বশে আমরা পৃথিবীতে যতজনই নাকে অ্যাভয়েড করতে পারি না, সবাই কিন্তু কোনো না কোনো আবেগ জড়িত ব্যাপারে। ছোট্ট ছোট্ট শব্দগুলোকে খুব বোঝার চেষ্টা করবেন, কারণ মানুষের মনের মধ্যে যদি আবেগ প্রবণতা না থাকতো তাহলে তারা অনেক ওপরে উঠতে পারতো। আবেগকে যদি ঠিক জায়গায় কাজে লাগানো হয় তাহলে অনেক ওপরে উঁচুতে ওঠা যায়, ঠিক? তাই নেগেটিভ ইমোশন নয়, পজিটিভ ইমোশনে আসুন। লাভ নেগেটিভ না, পজিটিভ লাভে আসুন, রাইট? তাহলে সকাল থেকে একটা মানুষ যদি সারাদিন ঠিক এমনি ভাবেই না 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 ভ্যারাইটিস নো শুনে চলেছে, ঠিক এমনি সকাল থেকে সে সব জায়গাতেই না, বাড়ি থেকে একটুখানি বাইরে বেরোতে যাবে সেখানেও বলছে না,
এক্সামে বসেছে, সেখানেও বলছে 5 মার্ক ভালো আসেনি, নো। গাড়ি নিয়ে কোথাও বেড়াতে গেছেন, পার্কিং করতে পারছেন না, সেখানেও বলছে রাস্তায় নো এন্ট্রি। প্ল্যাটফর্মে বসে আছেন, হঠাৎ একটু আপনার স্মোকিং করতে ইচ্ছা হলো, সেখানেও বলছে নো স্মোকিং। সুন্দর একটা ফিল্ম দেখতে যাবেন, আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে গেছেন, গাড়িটা পার্কিং করার জায়গা পাচ্ছেন না, চারিদিকেই দেখছেন ঠিক এমনই নো পার্কিং। আপনার গার্লফ্রেন্ডকে অনেকদিন ধরে ঝুলিয়ে রেখেছেন, চাকরিটা পেলেই বিয়ে করবেন। যতবারই ইন্টারভিউতে যাচ্ছেন, ইন্টারভিউ কল আসছে, আর সেখানে গিয়ে শুনছেন কি নো ভ্যাকেন্সি। তাহলে একটা মানুষ যদি এত দিকে চারিদিকে শুধু নো 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 ভরা, সে মানুষটা পজিটিভ হতে পারে? নেভার, হতেই পারে না। তার মনের মধ্যে সব সময় ওই নেগেটিভ গুলো, চারিদিকে নো শব্দগুলো মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। সে ঘুমের মধ্যেও দেখছে না আমার কিছু হবে না, আমি জীবনে কিছু করতে পারবো না। এই না শব্দটা স্ট্রাইক করে গেছে তার ব্রেনের ভিতরে, এটাকে বের করতে হবে। পজিটিভ কিছু মানুষের সঙ্গে মেলামেশা করতে হবে। আই এম অলওয়েজ পজিটিভ, আই এম নো এনি নেগেটিভিটি। আমি নিজে নেগেটিভ নই, আমার সামনের মানুষটাকে কোনোদিন নেগেটিভ হতে দিই না। আই নো অনলি ইয়েস অর নো। মিডিলে কোনো শব্দ ইন মেডিকেল ইন্ডাস্ট্রি নেভার। আমাদের মেডিকেল ইন্ডাস্ট্রিতে ডিকশনারিতে নো আর হ্যাঁ এর মাঝখানে কোনো শব্দ তৈরি করেনি, ঠিক? তাহলে এখানে কি বলছে? এখানে প্রেমিকার হাত ধরে ঘুরতে পারবেন না। আরে বাবা, এখানেও না, বছরের শেষ দিন একটু লাভার, গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড আপনার, তাদেরকে নিয়ে একটু বেড়াতে তো যাবেন, কারণ এইগুলোই তো সেলিব্রেট করার ডেজ, রাইট না? তাহলে সেখানেও গিয়ে দেখছেন একটু পার্কে বসে গল্প করবেন, বলবে এখানে কোনো ছেলে মেয়ে পাশাপাশি বসে গল্প করতে পারবে না। মেজাজের অবস্থাটা কেমন হয় বাবু? রাস্তায় দাঁড়িয়ে ফুচকার বাদাম ভাজা খেয়ে কি বাড়ি ফিরবেন? চারিদিকে নেগেটিভ, কিন্তু এর মাঝখানেও পজিটিভ হতে হবে। তারপর তো এখন কিছু নতুন করে পার্ক হয়েছে যেখানে ছাতা ব্যবহার করতে হয়। মানে কেন ছাতা ব্যবহার করতে হয় জানেন নিশ্চয়ই। তাই সেই পার্কে গেলে সে শীত, গ্রীষ্ম, বর্ষা ছাতা নিয়ে যেতে হয়। কেন? ওয়াচ ইট। ছাতার আড়ালে চুমু খেতে পারবেন না, ছাতা বেকার হয়ে গেল। তাহলে এই ছেলে মেয়ে দুটি যাবে কোথায়? কোথায়? কোথাও জায়গা নেই। এরপরেও এটা তো সর্বত্রই লেখা আছে। আবার এখন দেখি ঠাকুর দেবতার ছবি টাঙিয়ে দেওয়া হচ্ছে দেওয়ালে দেওয়ালে, যেখানে প্রস্রাব করিবেন না, করিলে জরিমানা হইবে। গাড়ি নিয়ে কোথাও ভাবছেন তাহলে এখানে থাকবোই না, দূরে কোথাও চলে যাই, সেখানেও যাচ্ছেন, সেখানেও স্টপ সিগন্যাল নো। হঠাৎ যদি আপনার বাড়ির কোনো পেশেন্ট হসপিটালে এমার্জেন্সি সিরিয়াস পেশেন্ট ভর্তি করেছেন অনেক আশা নিয়ে, ডাক্তার দেখার পরেই বলল যে ভেরি সিরিয়াস কেস, need to emergency OT. So we want to move now, operation theatre. Will everybody wait here? I will come. ডক্টর বলে ভিতরে চলে গেলেন। আপনারা এবার ওয়েট করছেন আর সময় গুনছেন, মানে এক একটা মিনিট পার হতে চাইছে না। ডাক্তার কখন আসবে আর কখন শুনবো যে হ্যাঁ পেশেন্ট ঠিক আছে। কিন্তু ডক্টর অপারেশন থিয়েটার থেকে আসার পর পেশেন্ট ইজ নো মোর। বুঝতে পারছেন অবস্থাটা কি হতে পারে? সব না সহ্য করে নেওয়া যায়, কিন্তু যদি একটা ডক্টর নো বলে দেয় আর কোথাও যাবার জায়গা নেই। একটা টিচার একটা স্টুডেন্টকে যদি বলে তোর দ্বারা কিছু হবে না, সেই স্কুল চেঞ্জ করে গিয়ে ভালো করে পড়াশোনা করে আবার ব্রিলিয়ান্ট রেজাল্ট করা যায়। একটা ইঞ্জিনিয়ার যদি বলে আমি এই রাস্তা বানাতে পারবো না, এই ব্রিজ বানাতে পারবো না, অনেক ম্যাটেরিয়ালস লাগবে, এইভাবে ব্রিজ বানালে ভেঙে যেতে পারে, আমরা ইঞ্জিনিয়ার চেঞ্জ করবো, তবু সেখানে ব্রিজ তৈরি করা যায়। একজন অ্যাডভোকেট যদি বলে না এই কেসে আপনাকে জেতানো সম্ভব নয়, আমরা সুপ্রিম কোর্ট যাব, তবুও সেখান থেকে জেতা যায়।
কিন্তু একটা ডক্টর যদি বলে দেয় না, আপনার বাঁচা কোনোভাবে সম্ভব নয়, পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর নো ডক্টরের নো। আর তার থেকেও ভয়ঙ্কর ডক্টরের এই একটাই ওয়ার্ড, একটা সেন্টেন্স, পেশেন্ট ইজ নো মোর, বাস, এভরিথিং ইজ ফিনিশড নাও। তাহলে বুঝতে পারছেন ভগবান যদি মানুষের প্রতি ক্ষিপ্ত হয় মানুষের উপর, তাহলে মানুষটা তখন কোথায় যাবে? ডক্টরের কাছে। আর ডক্টরকে যদি রাগিয়ে দেন আপনি, তাহলে ডাক্তার কোথায় পাঠিয়ে দেবে? ভগবানের কাছে। সো টেক দ্য স্টেপ ভেরি মাইনিউটলি অ্যান্ড কুল। ভগবানের সঙ্গে বিবাদ করে নিন, ডাক্তারের সঙ্গে বিবাদ করবেন না। মনে রাখার মতো কথাগুলো কিন্তু আমি বলে দিয়েছি। আমি আপনার সঙ্গে খুব সিম্পলি কথাগুলো বলবো, কিন্তু মাথায় রাখার চেষ্টা করুন। ভগবানের সঙ্গে বিবাদ করে নেবেন, কিন্তু পৃথিবীতে কোনো ডাক্তারের সঙ্গে বিবাদ করবেন না, উচিত না। ভগবান রেগে গেলে মানুষটাকে ডাক্তারের কাছে পাঠাবে, সে বেঁচে যেতে পারে। ভগবান রেগে গিয়ে আর কি করবে? একটা অভিশাপ দেবে, যা তোর কুষ্ঠ হবে, তার এটা হবে, তার ওটা হবে, কিন্তু তবু ডাক্তারের কাছে সে যাবে, বেঁচে যাওয়ার চান্স আছে। কিন্তু ডাক্তার যদি রেগে গিয়ে একবার অভিশাপ দিয়ে দেয়, কোথায় পাঠিয়ে দেবে? ভগবানের কাছে। হয়ে গেল, ছুটি তো। সো তাহলে আমরা ট্রাই টু অ্যাভয়েড নো, লাইক দ্যাট। এই না 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 শব্দটাকে একদম হেট করুন। পৃথিবীতে প্রচুর না ভরা, নো নো নো। এই সারা দিনের এত নো, সারা বছরের এত নো, 2024 সালে প্রচুর নো শুনেছেন। যারা এখনো চাকরি বাকরি পায়নি, যারা এখনো পড়াশোনা এখনো চালিয়ে যাচ্ছে, ভেঙে পড়ার কিছু নেই। আমরাও স্টুডেন্ট লাইফ কাটিয়ে এসেছি। সারা দিনে, সারা মাসে, সারা বছরে এমন প্রচুর না শুনেছি। বাবা বলেছে তোর দ্বারা কিছু হবে না, বন্ধুরা বলেছে তুই এটা পারবি না মনে হয়, টিচার বলে দিয়েছে কেন সায়েন্স নিলি বাবা, সায়েন্স নিলে অনেক পয়সা লাগে, শেষ অবধি টানতে পারবি তো, তারপর তোর মাথায় সায়েন্স ধরবে তো। মানে শুরুতেই নেগেটিভ, ভাবুন। আচ্ছা, তারপর জয়েন্ট, সেখান থেকে পাশ করার পর ভর্তি তো হবি বাবা, এতগুলো টাকা খরচা করে, ডাক্তারি পাশ করতে পারবি তো। আরে এই প্রতিটা পদে শুধু নেগেটিভ। এগুলো স্টুডেন্ট লাইফে হয়। আমি সমস্ত ছাত্র ছাত্রীকেই বলছি, কারণ আমার প্রচুর ভিউয়ার্স আছে, ছাত্রছাত্রী স্টুডেন্টসরা, তাদেরকে বলছি এই নেগেটিভ শব্দগুলো স্টুডেন্ট লাইফে শুনতে হয়। ট্রাই টু ডাইজেস্ট, হজম করে নাও, পাত্তা দিও না। যদি বেশি পাত্তা দিতে যাও তাহলে আর জীবনে কিছু হলো না, এটা কিন্তু মাথায় রাখবে। তাই এই সারা পৃথিবীর এই যে বড় একটা নো দেখতে পাচ্ছ, এন ও নো, মানে কি না, জীবনে আর কিছু হবে না। বাট আমি বলি কি, নতুন বছর আসছে, এই নো শব্দটাকে আরেকটা নিউ মিনিং দেওয়া যায় তো। এন ফর নিউ, ও ফর অপরচুনিটি। ক্লিয়ার? সো ফর নিউ ইয়ার্স 25, নো মিন্স নট নো, নেভার, এই শব্দগুলো বাদ দিন, নিউ অপরচুনিটি মানুন। এটা ডিকশনারিতে আছে। নো মিন্স নিউ অপরচুনিটি। জীবনে সেই সমস্ত সুযোগগুলোকে নিতে হবে। যে জীবনের সুযোগগুলোকে সদ্ব্যবহার করেনি তার জীবনে কিছু হবে না, হতে পারে না। আপনার একটা ভালো সুযোগ এসেছে, আপনি ভাবছেন আবার যাব, এখন সামনে আমার বিয়ে হয়ে গেল, আপনি জীবনে অপরচুনিটি হারালেন। ক্যারিয়ার স্ট্যান্ড করাটা সব থেকে বড় ব্যাপার আছে জীবনে। ক্যারিয়ার তৈরি করাটাই, এটাই প্রধান লক্ষ্য। একটা স্টুডেন্ট লাইফে যেমন প্রথম ভালো রেজাল্ট করা, ভালো রেজাল্টগুলোকে এক জায়গায় জড়ো করে নিয়ে নিজের ক্যারিয়ারটা বিল্ড আপ করা, এটা হচ্ছে সব থেকে ফার্স্ট ভিউজ, ওটাই মোটো। এর বাইরে যদি কোনো অন্য মোটিভেশন হয়ে যায়, আমার গার্লফ্রেন্ডকে ফেলে কি করে যাব, আমি আমেরিকায় চান্স পেয়েছি, না না যাব না, গার্লফ্রেন্ড আগে। কেন?
তার বাবা মাকে বলে নিজে চাকরিতে যাওয়া যেত না? 1 বছর পর ফিরে এসে ম্যারেজ করা যেত না? তার মানে আপনার ধৈর্য নেই, আর তার থেকে বড় বিশ্বাস নেই। ইউ হ্যাভ নো কনফিডেন্স। সেলফ কনফিডেন্সটা ভীষণভাবে প্রয়োজন, তবে আপনি জীবনে কিছু করতে পারবেন, আদারওয়াইজ নট পসিবল। রাইট? একটা সময় ছিল আয়ুর্বেদিক পড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে কেউ কোনোদিন রাজি হতো না। আয়ুর্বেদ ওই বেটে ঘেঁটে আর একটু চেটে, মানে গাছপালা শাকসবজি এসব দিয়ে আবার অসুখ ভালো হয় লোকে। আজকে ডেটে বিশ্বাস করবে? আজকে ডেটে আপনাদের আশীর্বাদে আমার চেম্বারে এসে এমন প্রচুর বাবা মা তার নিজের ছেলে মেয়েদের এখন বিএমএস কোর্সে ভর্তি করছে। ইয়েস, আয়ুষ ডিপার্টমেন্টে এসেও স্ট্যান্ড আপ করা যায়। পিছিয়ে পড়া নয়, কোনো ছোট্ট ওষুধের দোকানে ওই ওষুধের দোকানের পিছনে গুমটি ঘরে বসে ডাক্তারি করা না, কিন্তু আই হ্যাভ মেক ইন্ডাস্ট্রি। এমন একটা বিদ্যা নিয়েছি আমি, সেই তার উপর কনফিডেন্স রেখেছি আয়ুষ ডিপার্টমেন্টের উপর। যে ডাক্তারিটা, যে মেডিকেল সায়েন্সটা পৃথিবীতে প্রথম আবিষ্কার হয়েছিল, এটা সব থেকে বড় জোর। মডার্ন মেডিসিন, মডার্ন মিন্স আধুনিক, সে সবে এসেছে। তাহলে সবাইকে এমবিবিএস এ যেতে হবে এমন কোনো মানে নেই। আমি এর আগের দিনে আপনাদের দেখিয়েছিলাম বাই প্রেজেন্টেশন যে এতগুলো প্যাথি আছে, তার সোর্স অফ মেডিসিন সেম জায়গা, সেম প্লেস, 4টে অংশ থেকেই, প্ল্যান্ট, অ্যানিমালস, মেরিনস অ্যান্ড খনিজ পদার্থ। এই 4টে জায়গা থেকেই পৃথিবীর সমস্ত মেডিসিন তৈরি হয়। তাহলে আবার এই প্যাথে ওই প্যাথি ডিভাইডেশন করার কি মানে আছে? আপনার পড়াশোনাটা ঠিকঠাক থাকলে আপনিও র্যাঙ্কে আসবেন। মানুষের মনে বিশ্বাস কখন আসবে? যখন আপনি ট্রিটমেন্টের রেজাল্ট দেবেন। আপনার রেজাল্ট নেই, আপনার কাছে কোনো পেশেন্ট একদিন আসবে, দ্বিতীয়বার আসবে না কিন্তু। ঠিক এই টিভির পর্দাতে, এরকম টিভির পর্দায় আপনারা ঘোরাতে ঘোরাতে প্রচুর ডক্টরকে পাবেন, আমার থেকে অনেক কোয়ালিফাইড, অনেক বড় ডিগ্রিধারী ডক্টরদেরও পাবেন। বাট আমি একটা কথা কিন্তু বলি, আমি যে ট্রিটমেন্টটা করি আর যে ট্রিটমেন্টটা বুঝি, আমি যে ডিজিজগুলো, সেখানে এফআরসিএস আসলেও আমি সেখানে ঠেকাতে দেব না। দ্যাটস মাই চ্যালেঞ্জ ইন মাই ট্রিটমেন্ট। সো দ্যাটস মাই সেলফ কনফিডেন্স। রাইট? যেখানে আপনারা জানেন ডায়াবেটিস সারে না, থাইরয়েড সারে না, হাইপার টেনশন হাই ব্লাড প্রেশার সারে না, আর্থারাইটিস সারে না, তাহলে কিছুই সারে না। ঢং করতে মেডিকেল পড়েছ শুধু সারে না বলার জন্য? আমি মানি না। আমি বলেছি আমার ডিকশনারিতে নো বলে শব্দটা নেই। যেটা পারি না সেটা আগেই বলে দিই, এটা আমার দ্বারা সম্ভব নয়, আমাদের ইউনিটের ট্রিটমেন্ট হয় না তার। বাট যেটা পারি সেটা ছাড়ি না। যদি অ্যালোপ্যাথি শিখতে 3 মাস টাইম দেয়, আমি সেখানে 1 বছর করে দেখাতে পারি। সো পারি, কারণ সেইটুকু কনফিডেন্স রাখি আমার মেডিসিন এবং আমার ডায়াগনোসিসের উপর। নট অনলি মি, আমার ইউনিটের যত ডক্টর আছে। ঠিক এইটুকু কনফিডেন্স যদি আপনার নিজের কাজের প্রতি না থাকে, তাহলে আপনাকে ওই পানের গুমটি করে বসতে হবে, নাহলে মুদিখানার দোকান করতে হবে। জীবনে ডাক্তারিটা হবে না কিন্তু। রাইট? তাহলে নিজের জীবন থেকে, কারণ আজকে আমি নতুন করে এই না বলাটা বলছি না, কিন্তু আপনারা আমার বিগত কয়েক বছর ধরে টিভি প্রেজেন্টেশন দেখছেন, সেখানে আমি যতটুকু প্রেজেন্টেশন দিই, মানে আমি ওই ট্রিটমেন্টগুলো করি, সেখানে কিন্তু কোথাও না বলা নেই। ছিল, আজকেও তাই আপনাদের বলে দিই, না, আপনি যতটুকু পারেন সেটার উপর কনফিডেন্স রাখুন। বেশ, আপনি ব্রিলিয়েন্ট, পড়াশোনার ব্রিলিয়েন্ট হতে পারেনি, আপনি তো ভালো ছবি আঁকতে পারেন, আপনি ভালো গাইতে পারেন, আপনি ভালো ডান্স করতে পারেন, আপনি ভালো লেকচার দিতে পারেন। এগুলো গড গিফটেড। কৃষ্টি নিয়ে জন্মাতে হয়, তবে সৃষ্টি করা যায়। ট্যালেন্ট এটা নিয়ে জন্মাতে হয়, তৈরি করা যায় না, নেভার।
তাহলে আপনার মধ্যে যে ট্যালেন্টটা আছে আপনি সেটা কি ক্যাশ করুন, সেটা কি প্রফেশন করুন না, অনেক ওপরে চলে যাবেন। আপনি ভালো গান করেন, আপনার এখন ইচ্ছে হলো না আমার ডাক্তারিটা পড়তে হবে বা আমি অ্যাডভোকেট হতে চাই, হবে না। কেন চেষ্টা করছেন? ভগবান যেটা দিয়েছে সেটাই করুন না। আপনার মধ্যে ওই গুণটা আছে তো, তাহলে ওই গুণটাকেই প্রফেশন করুন না। আপনার ট্যালেন্টের উপর আপনার নেশা আছে, আপনি গান গাইতে ভালোবাসেন, এটা আপনার নেশা, তাহলে এটাকেই পেশা বানাতে কতক্ষণ লাগে? আর নেশাকেই পেশা বানাতে হবে, তাহলেই উপরে ওঠা যায়, নাহলে না। রাইট? তাহলে ছেলেটি কি বলছে? জীবনে আর কিচ্ছু হলো না, ঠিক আপনার মতো। আপনি যেমন প্রতিদিন বলেন দূর আর কিছু হলো না, আর হবেও না। কেন? কেন হবে না? প্রবলেমটা কোথায়? আপনি বলবেন আমার বাবার তো অনেক টাকা নেই, আমি তাই বিদেশে গিয়ে পড়তে পারবো না। কে বলেছে বিদেশে যেতে গেলে বাবার টাকা লাগে? আমি 5 বছর ইউএসএ ঘুরে আসা, বাবার টাকায় নয়। স্কলার স্টুডেন্ট ছিলাম, স্পন্সর ক্যাচ করেছে, পিক আপ করেছে, পাঠিয়ে দিয়েছে। তাহলে আপনার ভালো দিকটা তো থাকতে হবে। আপনি রকে বসে চা আর বিড়ি খাবেন, রেজাল্টেও অষ্টরম্বা, আবার এদিকে স্বপ্ন রেখেছেন আপনি জার্মানি গিয়ে পড়াশোনা করবেন, আমেরিকায় গিয়ে পড়াশোনা করবেন। কি করে হবে? একটা দিক ভালো রাখতে হবে তো। ভালো ট্যালেন্টের জন্য পয়সা লাগে না কোথাও। তাহলে আজকে এতগুলো ইন্ডিয়ান আইডলস যারা দেখেন টিভিতে, রিয়েলিটি শোতে, তারা কেউ সোনা চামচ মুখে নিয়ে জন্মায়নি। আজকে যাকে দেখছেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, তারা দুজনের কেউই সোনা চামচ মুখে নিয়ে জন্মায়নি তাদের ফ্যামিলি। আমার থেকে আপনারা বেশি জানেন নিশ্চয়ই তাদের বায়োডেটা, রাইট না? তাহলে ট্যালেন্টটা রাখতে হবে। আপনার ট্যালেন্ট থাকলে সেটা যেদিকেই থাক, ট্যালেন্টটা ঠিকঠাক থাকলে আপনার লাইফ বিল্ড আপ হতে বাধ্য। বোঝাতে পারছি? নিতে হবে, এখানে নিতে হবে। ফোন নিয়ে আমি জানি হাত চুলকাচ্ছে, খুঁচিয়ে লাভ নেই। সারা বছর অনেক খোঁচাখুচি করেছেন, ফোন নিয়ে কিচ্ছু হয়নি, লাভ করতে পারেননি। আজকে এই ছোট্ট লিসেনটা মাথায় রাখলে অনেক কিছু করতে পারবেন জীবনে। না, আমি কোনো মোটিভেশন করতে আসিনি। ইটস নট মোটিভেশনাল শো, ইটস এ এডুকেশনাল শো। ছোট্ট ছোট্ট কথা, চিরসত্য কথা, এগুলোকে মাথায় রাখতে পারলে জীবনে অনেক কিছু করে ফেলা যায়। ঠিক? নেক্সট, একটা রুগী, সে 1 মাস ধরে হসপিটালে বেডে আছে। তারপর তার মনে হতে শুরু করেছে আমি বোধহয় আর বাঁচবো না, তাই আমাকে বাড়ির লোক আমাকে নিয়ে যাচ্ছে না। একটা পেশেন্ট যদি নিজে মনে করে নেয় আমি আর বাঁচবো না, ভগবানের ক্ষমতা নেই তাকে সুস্থ করে তোলে। আজকে আমার কাছ থেকে ত্রিপুরা থেকে, আমাদের শো ত্রিপুরাতে দেখা যায়, এক ক্যান্সার পেশেন্ট এসে 2 দিন ধরে ভর্তি ছিল। আগামীকাল তিনি বাড়ি যাবেন। একদম ভাঙাচোরা অবস্থায় এসেছিল। ভাঙাচোরা মানে ঠিক আপনাদের মতোই বলতে বলতে ঢুকেছে, স্যার বাঁচবো না আর, এত পয়সা নেই আমার যে আমি ভেলোরে যাব, আমার এত পয়সা নেই টাটা মেমোরিয়ালে যাব। আমি তাকে একটা কথাই বললাম, টাটা মেমোরিয়াল আর ভেলোরে গেলে ওখানে কি ভগবানের লাইন দিয়ে বসানো আছে? ভগবান আপনি গেলেই আপনাকে বাঁচিয়ে দেবে তথাস্তু বলে? আপনি যে ওখানে পৌঁছালেই বেঁচে যেতেন, এই কনফিডেন্সটা আপনাকে কে দিল? তাহলে উপায় কি? ওষুধ খান। তা সে বিগত 1 সপ্তাহ ধরে কলকাতায় ছিলেন। 1 সপ্তাহ না, আরেকটু বেশি, 10 দিনের মতো। প্রথম দিন এসে ভিজিট করেছে, ওষুধ দিয়েছিলাম। 5 দিন পর এসে ভর্তি হয়েছিল আমাদের ডে কেয়ারে। আবার আজকে এসেছিলেন আরো 4 দিন পর। আজকে আবার একটু অ্যাডমিটে গেছিলাম, ওষুধ চলছে। মাত্র 10 দিনে মানুষটার চেহারা চেঞ্জ হয়ে গেছে। এবার বলবেন কি ওষুধের দম? ওষুধ তো খানিকটা কাজ করছেই।
তাকে শুধু মাথা থেকে এইটুকু বের করে দিয়েছিলাম যে দেখুন, জ্বর হলেও মানুষ মারা যায়, তাহলে প্যারাসিটামল খেতে মানুষ ভোলে না কিন্তু। আর বাড়িতে কান্নার রোল পড়ে যান, ওগো বাবা গো আমার ছেলে জ্বর হয়েছে এবার মারা যাবে, কেউ আমরা কাঁদি না তো। স্ট্রোক হয়ে লোকে মারা যায়, বাড়িতে কিন্তু কান্নার রোল পড়ে যায় না, মারাই গেল। আপনার ক্যান্সার হয়েছে, মানুষ তো যে কোনো সময়ই মারা যেতে পারি আমরা। কোভিডে তো যাদের মারা যাবার কথা নয়, কোভিডে এরকম হাজার নয় লক্ষ লক্ষ মানুষ ধাপার মাঠে বডি চলে গেছে প্লাস্টিকে প্যাক করে গেছে, তো তাদের কি মারা যাবার কথা ছিল? তবুও গেছে, রাইট? তাহলে আপনি কেন ভাবছেন যে আপনি মারা যাবেন? আপনি তো ওই কঠিন সময়টা পার করে এসেছেন, কোভিডে মারা যাননি তো, তার মানে আপনার আয়ু আছে। ঠিক ভেতরের ওই মানুষটাকে মেরে ফেলবেন না যে আপনাকে বারবার বলে আমি বাঁচতে চাই। ওই বেঁচে থাকা মানুষটাকে ভেতরে সবার আছে একটা করে, ওকে মরতে দেবেন না, আর ওকে কোনোদিন না বলতে দেবেন না। আপনি আজকে শুনে যান, আমি অনেক বড় ডক্টর নই, কিন্তু আপনার আয়ুরেখা যতদিন আছে আমি পারবো আপনাকে বাঁচিয়ে রাখতে। ওর উপরে তো আমাদের কারো যাবার ক্ষমতা নেই, তাই তো? কিন্তু ওই ভেতরের মানুষটাকে কোনোদিন না বলতে দেবেন না কিন্তু যে আপনি মারা যাবেন। আপনার মনের জোরটা বাড়ান। একটা মানুষ হোঁচট খেয়ে পড়ে গিয়েও মারা গেছে, কত মানুষ। কেউ জানতো? ওই মানুষটা জানতো আজকে আমি হোঁচট খাবো আর মারা যাব? তাহলে আপনি কেন ভাবছেন আপনি মারা যাবেন? লক্ষ লক্ষ ক্যান্সার রোগী সুস্থ হয়ে ঘুরে বেড়াচ্ছে, ভালো হয়ে। সারা পৃথিবীতে অনেক ট্রিটমেন্ট বেরিয়েছে, হচ্ছেও তো। হ্যাঁ, আপনি ভুল ট্রিটমেন্টে যাবেন না, আপনাকে কোনো কঠিন ট্রিটমেন্টে নিয়ে যাচ্ছি না তো। সিম্পল কয়েকটা মেডিসিন খেয়ে দেখুন না কি হয়। 25 বছর তো হতে চললো আমারও ট্রিটমেন্টের দুনিয়ায়। আমি তাকে আর কিছু করতে না পারি, মনের ভেতর যে কনফিডেন্স দিয়ে পাঠিয়েছি আগামীকাল সে ত্রিপুরা পৌঁছে যাবে, মানুষটা এখনো বাঁচবে। আজকে সারাদিন বেডে শুয়ে থাকাকালীনও মুখে হাসি, এবং তার মাথাতে একবারও ভুলক্রমেও বেরোয়নি ডাক্তারবাবু বাঁচবো তো। প্রথম দিনে যে ভয়টা ছিল, সে পাশে শুয়ে থাকা অন্যান্য রোগীগুলোকে তাদের সঙ্গে কথা বলে জোর দিচ্ছে যে আমি তো মরাই এসেছিলাম এখানে হাফ ডেড বডি অবস্থায়, তাহলে আমি যদি এরা মনের জোর নিয়ে আবার ত্রিপুরা ফিরে যেতে পারি নিজের বাড়িতে, আপনারা তো এখানেই থাকেন, আপনারা এত ভয় পাচ্ছেন কেন? দিস ইজ দ্য কনফিডেন্স। তাহলে একটা মানুষের ওষুধের থেকে আরো বেশি দরকার কনফিডেন্স, কারণ ওষুধ খেয়েও মানুষ তো মারা যায়, যাচ্ছেও তো। যারা হসপিটালে ভর্তি, যারা ডেড বডি হয়ে যাচ্ছে হসপিটালে, তারা চিকিৎসা নিয়েই তো মারা যাচ্ছে। কিসের অভাব আছে জানেন? হসপিটালের রোগীদের কোনোদিন কাউন্সিলিং করা হয় না, কনফিডেন্স বাড়ানো হয় না। তফাৎটা এখানে। আমার চেম্বারের সঙ্গে হসপিটালের তফাৎ এখানেই, আমি রোগীটার সঙ্গে মন খুলে কথা বলি, তাকে কথা বলতে দিই। দিস ইজ দ্য ডিফারেন্স। তার ভেতরের না গুলোকে একদম বাইরে ফেলে দিই, আউট। যদি না নাই বলেন তাহলে আপনিও আউট। আমি তাকে ওষুধ প্রেসক্রিপশন করি না। তাহলে ওষুধের থেকে মনের জোরের দরকার অনেক বেশি, সেটা যে কোনো ক্ষেত্রে। আপনি যদি মনকে একবার বেঁধে ফেলেন যে আপনি ডিসিশন যা নিয়েছেন সেটাই করবেন, পৃথিবীর কারো আটকাবার ক্ষমতা নেই। ক্লিয়ার? আমি জানি না আপনাদের অনুষ্ঠান ভালো লাগছে কিনা, বছরের শেষে এসে ভাবছেন এসব কি, বাট অনুষ্ঠানটা সবই মায়া পেজে। বারবার রিভিউ করে করে দেখবেন অনুষ্ঠানটা। আই এম অ্যাসিওর্ড 2025 সাল আপনার পরিবর্তন হতে বাধ্য, ড্যাম শিওর। নাহলে আমি ডাক্তারি ছেড়ে দেব। এই অনুষ্ঠানটার পরে আপনি দেখে রিভিউ করে করে শোনার পর যদি একবারও একজনও কেউ এসে বলেন যে আপনার এই অনুষ্ঠানটা রিভিউ করে দেখে দেখো আমার জীবনে কিছু হলো না, আমি সেদিন ডাক্তারিটা ছেড়ে দেব। ইয়েস। কিন্তু আপনার ভেতর থেকে, সবার ভেতরে যে মানুষটা আছে, এখানে দেখিয়েছিলাম মনে আছে, ওই মানুষটাকে কোনোদিন মরতে দেবেন না যে আপনাকে মনের জোর দেয়। ইয়েস, সবার মনের ভিতর আরেকটা মানুষ আছে যে আপনাকে কখনো হ্যাঁ বলায়, কখনো না বলায়। কারেক্ট? তাহলে যাই। তাহলে আমি বোধহয় আর বাঁচবো না শব্দটা আর বলবেন না, আমাকে বলবেন না, আমার চেম্বারে এসে বলবেন না, অন্য জায়গায় বলুন। আই এম সাম ডিফারেন্ট। ওকে, নেক্সট যাই।
আমি বোধহয় আর মা হতে পারবো না। কি করে হবেন? টেস্ট টিউব বেবির কারখানায় গিয়ে পড়ে থাকলে আর মা হবেন? পসিবল না। 7.5 লাখ টাকা 8 লাখ টাকা করে নেওয়া হচ্ছে। 1000-এ 1 থেকে 2 জনের টেস্ট টিউব বেবি আইভিএফ এ সাকসেস, তাই তো? এরপরেও আপনারা সাহস করে ওই টাকা কেন জমা দিচ্ছেন? কাঁদতে কাঁদতে বাড়ি আসবেন তো। 8 লাখে 8 টাকাও ফেরত দেবে না। সাকসেস কটা? এই টেস্ট টিউব বেবি নিয়েও আপনাদের অনুষ্ঠান দেখানো আছে। তাহলে মা হতে পারবেন কি পারবেন না তার জন্য পারফেক্ট কয়টা টেস্ট আছে? এই 4টে টেস্ট, মাত্র অনলি 4, আর হাজব্যান্ডের জন্য একটা। দুজনের মিলে 5টা টেস্ট করালে আপনি মা হতে পারবেন কি পারবেন না, ইয়েস অর নো নিজেই জেনে যাবেন। এরপরে আর যদি হয় গড গিফটেড ব্যাপার, ঠিক? তাহলে এই শব্দটা ভাবার কোনো মানে হয় না। ঠিকঠাক চিকিৎসা করান, রাইট রুটে হাঁটুন, ট্রাই টু ওয়াক অন রাইট ওয়ে। আপনি ভুল পথে হাঁটবেন, এখানে ওখানে ওখানে হাতুড়ি মার্কা ডাক্তার, এটা সেটা করে প্রচুর ডাক্তার দেখাইছি ডাক্তার বাবু, বড় বড় ডাক্তার দেখাইছি। আচ্ছা, তার এই রেজাল্ট এই? তাহলে আমার কাছে কি করতে এসেছেন? সারে নাই। আচ্ছা, সারে নাই তাদের বলো বড় বড় ডাক্তার? অদ্ভুত তো। সই না শব্দটা ফেলে দিন। কে বলেছে আপনি মা হতে পারবেন না? আপনি এখনো টেস্টগুলো তো করাননি, তাই তো? তাহলে বিনা টেস্ট করেই নিজেকে কেন ভেবে নিচ্ছেন আপনি মা হতে পারবেন না? হাজব্যান্ড ওয়াইফ মিলে মাত্র 5টা টেস্ট করাতে হয়, ওতে ইয়েস অর নো পরিষ্কার জানা যায়। এত শত টেস্ট লাগে না, লাগে না। এই টেস্টগুলো করানো হয় আপনাদের ডাক্তারের বইয়ের গয়না হবার জন্য। আমি তো বারবার বলেছি 50 to 60% কমিশন থাকে ব্লাড টেস্টে, যে কোনো টেস্টে। ফালতু কিছু টেস্ট করিয়ে এত বোঝাই চিত্রগুপ্ত নিয়ে ঘুরে বেড়ান। যে কোনো ডাক্তারের কাছে যাচ্ছেন, ওই 2 ব্যাগ পুরো টেবিলে রাখলেন, স্যার এত ডাক্তার দেখাইছি, নামান নিচে নামান। একদম এত চিত্রগুপ্ত বের করবেন না। আমার পার্টিকুলার ওর মধ্যে কয়েকটা টেস্ট লাগবে, বের করে দিন। তাহলে এত টেস্ট আপনার পয়সা বেশি ছিল তাই করিয়েছেন, রাইট? নেক্সট যাই। আমি বোধহয় আর হাঁটতে পারবো না। এই রকম অনেক 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 শব্দ মাথায় নিয়ে ঘুরে বেড়ান, তাই তো? কে বলেছে আপনি হাঁটতে পারবেন না? হাঁটতে গেলে নি রিপ্লেসমেন্ট করতে হয়। আমার 25 বছর ডাক্তারি জীবনে করিনি, কারোর করাইনি টিল নাও। পশ্চিমবাংলার বুকে, শুধু পশ্চিমবাংলা না, পশ্চিমবাংলার বাইরেও, ইন্ডিয়ার বাইরেও প্রচুর পেশেন্ট আছে যাদের নি রিপ্লেসমেন্ট করতে হয়নি, আজও তারা হেঁটে বেড়ায় নিজের পায়ে। ধৈর্য রাখতে হবে। আমি তো আর ভূতের রাজা নই। 3 বার দিয়ে দেবো, উনি চলে যাবেন, হাঁটবেন না। একটু ধৈর্য রাখতে হবে। নেক্সট বলছে আপনাদের মতোই আরেক পাবলিক, আমি বোধহয় আর সুগার থেকে মুক্তি পাবো না। এইসব কথাগুলো একদম এসে বলবেন না, কেমন? আপনি নিজে পেটুক বলে টোটালি মেডিকেল ইন্ডাস্ট্রিটাকে দায়ী করছেন। মশাই খাওয়া কমান তো। আপনি শীতকালে জয়নগরের মোয়া খাবেন, নলিগুলোর রসগোল্লা খাবেন, আবার ঠাকুর পূজায় প্রসাদ খাবেন, ফল খাবেন, সব খাবেন। আবার বলছেন একটা করে আপেল খাবো না স্যার, গায়ে জোর কমে যাচ্ছে। আরে আপেলটা পুরো ডায়াবেটিসে ভরা, সুগার। তাহলে পাকা পেঁপে খাই। পাকা পেঁপেটা কি উচ্ছের মতো খেতে, করলার মতো খেতে? কেন খাচ্ছেন? কে বোঝাবে আপনাদের? ফল খাবেন না, শশা খান। আলু কুমড়ো খাবেন না, মিষ্টি খাবেন না, ভাতটা 2 কাপ করুন, আর সকালবেলা কারি পাতা আর কাঁচা হলুদ খান। দেখুন তো সুগার কমে কিনা। যদি বলেন এতেও কমেনি, তাহলে অ্যাডমিট রেখে দেবো, 1 মাস অ্যাডমিট। বাড়িতে তো যা খুশি লুকিয়ে লুকিয়ে খেয়ে নেন। এরপরে যদি বলেন সুগার বেড়ে যাচ্ছে, তাহলে আমার ওখানে 1 মাস টানা ভর্তি করে রেখে তারপর দেখাবো যে কমে কিনা। আপনার জিভটাকে সামলান, জিভ। একটা খুব অপ্রিয় সত্য কথা বলি, একটা মানুষের জিভ আর যৌনাঙ্গ
যদি ভগবান না দিত, পৃথিবীতে কোনো ক্রাইম হতো না আর কোনো মানুষ অসুস্থ হতো না। জানেন, এই লাইনটা লিখে রাখুন আজকে, যে একটা মানুষের যদি জীব আর যৌনাঙ্গ না থাকতো, পৃথিবীতে কোনো, সারা পৃথিবী জুড়ে কোনো ক্রাইম হতো না, কোনো অপরাধ হতো না, আর কোনো মানুষ পৃথিবীর অসুস্থ হতো না। ভগবান সব দিয়েছে, সঙ্গে এই জীব আর যৌনাঙ্গ, দুটো মারাত্মক অঙ্গ দিয়ে এত ক্রাইম আর এত অসুখ পাঠিয়ে দিয়েছে। বলছে মরতে তো হবে, নাহলে মানুষটাকে মারবো কি করে? তাই এমন দুটো অঙ্গ পাঠিয়ে দাও যে নিজেই ব্যবহার করে মারা যাবে সে। লিখে রাখুন দেয়ালে কোথাও যে আপনার সর্বনাশ আপনার জীব আর আপনার যৌনাঙ্গ। কথাটা খুব শুনতে খারাপ, এর থেকে ধ্রুব সত্য আর কোনো ডাক্তার আপনাকে টিভির পর্দায় বলেনি। বছর শেষ তো, তাই সব যা জমেছিল আমিও একদম বমি করে দিচ্ছি। আজকে তো বলে যেতে হবেই, কালকে যদি দেখা না হয়, কালকে দেখেছি আমরা। ঠিক, নেক্সট কি বলছে সুন্দরী? এটা সারবে না, ওটা সারবে না, মধ্য কথা কিছুই সারবে না। সারবে না বললেই হলো। স্বাভাবিক, আপনাকে সবাই যদি বলে সারবে না সারবে না সারবে না, আপনি ভেবেই নেবেন হ্যাঁ সারবে না, তাই তো। আজকে একজন এসে টপিক্যালের কথা বলছিল, টপিক্যাল বুঝে ওখানে গেলে একদম স্কিনের যে কোনো অবস্থা সেরে যাবে। ঠিক, কারণ ওখানে আমাদের পশ্চিমবাংলার সেরা ডার্মোলজিস্টরা থাকে। কিন্তু তার মহিলা যিনি এসেছিলেন, দীর্ঘ 6 মাস ধরে ওখানে যাতায়াত করেছে, তার মুখে সামান্য একটু মেচেদার দাগ হয়েছিল। মেচেদা কেমন হয় দেখেছেন? আজ আর মহিলাটার ছবি আমি নিয়ে রেখেছি, কোনোদিন দেখাবো আপনাকে। জাস্ট মনে হচ্ছে কালো পিচ বসিয়ে দিয়েছে। এটাই ট্রিটমেন্ট অ্যালোপ্যাথি সেকশনের। আমি তাকে ঘরোয়া টোটকা বললাম, বলো ওষুধ দিন স্যার। না, ওষুধ পরে, লাউ আর কাঁচা হলুদ পেটে লাগাতে শুরু করুন তো, তারপরে ওষুধ দেব। আগে 15 দিনের রেজাল্টটা দেখি আমি। আপনার শরীরের মেলানিনটাকে কমাই, আর পারলে লাউয়ের জুস খান 1 গ্লাস করে সকালবেলা, বাস দেখুন মেচেতা কমে কিনা। লাউয়ের জুস, লাউকি জুস বলা হয়, রেডিমেড কিনতেও পাওয়া যায়, নাহলে মেনাদি বানিয়ে দেবে। নেক্সট, প্রকৃতপক্ষে না 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 শুনে আমরা অভ্যাস করে ফেলেছি, ঠিক তো? এই না শব্দগুলোকে আবার বলে দিই, আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। প্লিজ অ্যাভয়েড। হ্যাঁ বলা মানুষগুলোর সাথে ঘুরে বেড়ান, পজিটিভ জায়গায় ঘুরে বেড়ান, আপনিও জীবনে দেখবেন অনেক উন্নতি করে ফেলেছেন, নেগেটিভ না। ঠিক, তে রাঘব চট্টোপাধ্যায় গিয়েছিল চাঁদ কেন আসে না। আচ্ছা, আপনি অযাচিত কিছু যদি চান, চাওয়াটা ভুল না। আপনি ছাদে উঠে হঠাৎ চাঁদের দিকে তাকিয়ে আপনার বলল চাঁদ কেন আসে না আমার ঘরে, হঠাৎ একটু 2 লাইন গেয়েও নিলেন। আরে আমার বাবা তো আর গ্যালাক্সি বানিয়ে যায়নি আমার বাড়িতে, চাঁদটাকে এনে রাখবো কোথায়? চাঁদকে চাওয়া না, ওটা ইলিগাল হয়ে যাবে। চাঁদ দেখো, চাঁদ দেখার জন্য, বাড়িতে নিয়ে আসার জন্য না। ঠিক, তাহলে নদী যদি বলে সাগরের কাছে আসবো না, তা কি হয়? হবে? কোনোদিন হয়েছে? নদীকে সাগরের কাছে আসতেই হবে, সে কিশোর কুমার যতই গিয়ে যাক, মিশতে তো হবেই, মিশে যাবেই, না মিশলে পারবেন কি করে? নেক্সট কি বলছে? মেঘ যদি বলে আকাশের বুকে থাকবো না, তাও কি হয়? তাহলে বললেই তো হলো না, থাকতে তো হবে। আকাশের বুক ছাড়া মেঘ যাবে কোথায়? চাঁদকেও তাই আকাশের বুকেই থাকতে হবে, থাকবে, না থাকার কিছু নেই। আর কি বলছে? হ্যাঁ বলতে শিখুন আজকে থেকেই। মাঝের মধ্যে একটু একলা থাকুন, ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়ে বলুন ইয়েস আই ক্যান ডু দ্যাট, হ্যাঁ আমি পারি, আমি পারবো, একটু জোর করে বলুন। আর কোথাও বেড়াতে গেলে নদীর পাড়ে অথবা পাহাড়ের কাছে দাঁড়িয়ে বলুন ইয়েস আই ক্যান, ঠিক এমনি করে। আপনি পারেন, আমি জানি আপনি পারবেন।
না পারার কিছু নেই। ঘড়ির কাঁটা কি বলছে? তাহলে ছোট্ট গল্পটা দিয়ে আজকে শেষ করি। ছোট্ট একটা গল্প। খুব গরিব মানুষ। এই গরিব মানুষটা এক সাধু বাবার কাছে গিয়ে বলছে, বাবা আমি খুব গরিব মানুষ, আমায় একটা উপায় বলে দিন যাতে আমি একটু ভালো থাকি। নদীর পাড়ে যে পাথরগুলি থাকে, বাবা তাকে তো উপদেশ দিচ্ছে যে ঠিক আছে তুই বড় লোক হয়ে যাবি, তুই নদীর পাড়ে দৌড়ে যা, ওখানে গিয়ে এমন একটা পাথর খুঁজে পড় যেটা গরম, কারণ পাথরের মধ্যে জল যাচ্ছে, সব পাথর তো ঠান্ডা থাকবে। একটা পাথর খুঁজে বের কর যে গরম আছে, ওইটা পেলে আমার কাছে নিয়ে আয়। বোঝাতে পারলাম? গরিব মানুষটা সাধু বাবার কাছে যাবার পর বলল, বাবা আমার অবস্থাকে একটু ফিরিয়ে দিন, আমি একটু ভালো থাকতে চাই। বললো বেশ, ওই যে নদীটা দেখছিস ওই নদীতে যা, ওখানে প্রচুর পাথর আছে, ওই পাথরগুলির মধ্যে যেটা গরম নুড়ি হবে, নুড়ি পাথর হবে, সেটাকে নিয়ে আমার কাছে আয়। তা ওই গরিব মানুষটি চলে যায় দৌড়ে, বলে এই কথা, ঠিক আছে যাচ্ছি। চলে গেল। চলে গিয়ে এবার এই যে নদী, মানুষটি নদীর পাড়ে যায় এবং পাথর খুঁজতে থাকে, একের পর একটা পাথর খোঁজে আর জলের মধ্যে ফেলতে থাকে, সমস্ত ঠান্ডা পাথরগুলো। এটাও ঠান্ডা, আবার একটা ছুঁড়ে বলে এটাও ঠান্ডা, আবার একটা পাথর ছুঁড়ে ফেলে বলে এটাও ঠান্ডা। এরম করতে করতে 1 মাস হয়ে গেছে, সে পাথর ফেলেই যাচ্ছে। এরপরে 2 মাস হয়ে গেল, তারপরেও পাথর ফেলেই যাচ্ছে ওই গরিব মানুষটি। এরপর দীর্ঘ 3 মাস পর হাতে ওই গরম পাথরটি পেল, কিন্তু তার তো পাথর ছুঁড়তে ছুঁড়তে অভ্যাস হয়ে গেছে। গরম পাথরটা পেয়েও আবার বলছে এটাও ঠান্ডা পাথর বলে গরমটা ছুঁড়ে ফেলে দিয়েছে। তারপরেই তার মাথায় হাত, আরে সাধু বাবা তো বলেছিল আমাকে এই পাথরটাই খুঁজে নিয়ে যেতে, আমি 3 মাস অপেক্ষা করলাম আর গরম পাথরটা পেয়েও আমি জলের মধ্যে ফেলে দিলাম। গরিব মানুষটা কাঁদতে কাঁদতে গিয়ে সাধু বাবাকে সবকিছু বলে যে বাবা আমি পাথরটা পেয়েছিলাম, একটা গরম পাথর, আমার হাতে গরম ঠেকেছিল, কিন্তু ওই 3 মাস ধরে সব পাথর ফেলতে ফেলতে আমার এমন অভ্যাস হয়ে গেছে, আমি গরম পাথরটাও জলে ফেলে দিয়েছি বাবা, তাহলে কি আমার দিন ফিরবে না? তখন সাধু বাবা তাকে বলে, দেখ বেটা, ভগবান মানুষকে সব সুযোগই দেয়, কিন্তু মানুষ তা বুঝতে পারে না, অপব্যবহার করে। ইয়েস, আপনার জীবনেও একটা ভালো মানুষ নিশ্চয়ই পাঠাবে, মানুষটাকে যত্ন করে রাখুন। কারণ সব মানুষের সঙ্গে মিলিয়ে দিলে ওই বাকি পাথরগুলোর মতো ভালো মানুষটাকেও, যে মানুষটা আপনার জীবনে পরিবর্তন করতে এসেছে, তাকেও গুলিয়ে ফেলে ওই ঠান্ডা পাথরগুলির মতোই ওই মানুষটাকেও হারিয়ে ফেলবে। পৃথিবীর প্রতিটা মানুষেরই একটা হেল্পিং হ্যান্ড দরকার হয়, আমরা কেউ একা বড় হতে পারি না। একটা ইন্সপিরেশন, হ্যাঁ, আপনার পাশে হ্যাঁ বলার জন্য একটা মানুষকে দরকার। এই গল্পটা আমার নয়, আমি যার ভক্ত, ইয়েস, ওই সাধু বাবা আর কেউ না, স্বামী বিবেকানন্দ। খুঁজে থাকুন, 2025 সালে ওই গরম পাথরের মতো আপনার জীবনে একটা মানুষ আসবে যে আপনার জীবনটাকে পরিবর্তন করবে। হাতটা ছাড়বেন না, হাতটা ছাড়লে আবার সেই আগের জায়গায় ফিরে যাবেন। ওটা বেঁচে থাকা নয় আপনার আগের জীবনটা, এটা বেঁচে থাকা ওই নতুন মানুষটার সঙ্গে। নতুন বছর সবার জন্য ভালো হবে, কিন্তু ওই যে বললাম একটা রুটিন দরকার। আমরা কি কি করব? 2025 সাল আছে, বেলুন ফাটিয়ে, বাজি ফাটিয়ে, একটু রঙিন জলপান করে, মদ্যপান করে, চিয়ার্স করে, একটু নাচ গান করে, না না, তার জন্য নতুন বছর ভালো হয় না, ওটা তো সেলিব্রেট। ঠিক, অ্যাডভান্স জানিয়ে যাই, সময়সীমা শেষ। ইন অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। সবার নতুন বছর ভালো কাটুক। গুড নাইট।